নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। চন্দ্রাবতী অগ্নির পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার শরীর হঠাৎ খারাপ কেন হলো? কি হয়েছে তোমার? এ কথা বলতে বলতে চন্দ্রাবতী যেই অগ্নিসিংহের বুকে হাত রাখলো, ও অস্থির হয়ে উঠল। অগ্নির হৃদস্পন্দন খুবই দ্রুত আর অনিয়মিত হচ্ছিল। চন্দ্রাবতী আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই অগ্নি ওর হাত সরিয়ে দিয়ে বলল, আমি আমি একেবারেই ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার, চলো ফিরে যাই। কথা বলে ও নিজেকে সামলে ঘোড়ায় চেপে ওখান থেকে চলে গেল। চন্দ্রাবতী বুঝে গিয়েছিল অগ্নি নিজের অসুখ লুকোচ্ছে। আমি আমি তোমার কিছুই হতে দেব না অগ্নি। চন্দ্রাবতী ঘোড়ায় চড়ে তার ঘোড়া এগিয়ে নিয়ে যেতে যেতে মনে মনে বলল, হ্যাঁ, তোমাকে বিক্রমগড়ের সিংহাসনের জন্য জীবিত থাকতেই হবে। আমার শুধু সুমন্তের ফিরে আসার অপেক্ষা। চন্দ্রাবতী পাকাপাকি ভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। বিক্রমগড়ের শাসন পাল্টানোর পর রাজ সিংহাসনে ও অগ্নিসিংকেই বসাবে, আর অগ্নি তা অস্বীকার করতে পারবে না। ওদিকে বীরেন্দ্র প্রতাপের রাজদরবার একটা গভীর উত্তেজনায় ভরেছিল। আজ সেখানে অনেক রিয়াসতের দেওয়ান আর সর্দাররা উপস্থিত ছিল, আর সবার মাথায় চিন্তার রেখা ছিল। বীরেন্দ্র প্রতাপ খুবই গম্ভীর হয়েছিল। তখনই একজন দেওয়ান নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, মহারাজ, শত্রুরা আবারও লুকিয়ে আমাদের উপর হামলা করেছে। আমাদের সৈন্যদল অসফল হয়েছে, আর অসহায় হয়ে আমাদের পিছিয়ে পড়তে হয়েছে। একজন সর্দার বলে উঠল, আমাদের শত্রুদের ক্ষমতা আগের থেকেও বেশি বেড়ে গেছে, আর ভিতরের খবর আছে মহারাজ, আমাদের এমন আটটা রিয়াসত আছে যার দেওয়ান আর সর্দাররা লুকিয়ে লুকিয়ে বুঁদিগড় রাজ্যের সঙ্গে জোট বাঁধছে। এর জন্যই তো ওরা আজ রাজ দরবারে আসেনি। বীরেন্দ্র প্রতাপও সেটা খেয়াল করেছিল। ও কিছুটা অস্থির হয়ে বলল, আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার বিশ্বাস্তরা আমার পিঠে ছুরি চালাবে। ঠিক আছে, আমি এখনই আদেশ জারি করছি, ওই আটটা রিয়াসতের দেওয়ান আর সর্দারদের পদত্যাগ করতে হবে। কিন্তু এতে তো সমস্যার সমাধান হবে না মহারাজ। একজন মন্ত্রী উঠে দাঁড়িয়ে বলল, শত্রুদের দল অনেক ভিতর পর্যন্ত জোট বেঁধে নিয়েছে। ওদের কাছে ডাকাত লুটপাটকারীদের দল আছে। রাত্রে লুকিয়ে লুকিয়ে সৈন্য শিবিরে আক্রমণ করে ওরা চলে যায়। এ কথা শুনে বীরেন্দ্র প্রতাপ রেগে বলল, তাহলে যুদ্ধই একমাত্র বিকল্প। আমাদের রক্ষামন্ত্রী যুদ্ধ না করার পরামর্শ দিচ্ছেন, কিন্তু আমি এখন সেটাই করব যা একজন ক্ষত্রিয়ের করা উচিত। আমি কালই সৈন্যবাহিনী নিয়ে সীমান্তের দিকে রওনা হব। এখনই সৈন্য শিবিরে খবর পাঠাও, সব সেনাপতিদের নিজের নিজের সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত থাকতে বলো। একথা বলে ও দরবার সমাপ্ত করল, আর এর সঙ্গে ও রেগে জোরে জোরে পা চালিয়ে চলে গেল। বীরেন্দ্র প্রতাপ ঘরে ঢুকতেই রাজমাতা গার্গীও ঘরে এলো। ওর মুখে দুশ্চিন্তার ছাপ ছিল। মা? বীরেন্দ্র প্রতাপ চমকে জিজ্ঞাসা করল, কে হয়েছে? আপনি এত চিন্তিত কেন? গার্গী দীর্ঘশ্বাস ফেলে বলল, কাল রাত থেকে তোমার জন্য অনেক চিন্তা হচ্ছিল।
খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি আমি, তাই নিজেকে সামলাতে পারলাম না, তোমার সঙ্গে দেখা করতে এলাম। ক্ষমা করবেন মা। বীরেন্দ্র প্রতাপ হেসে বলল, আপনি একটু বেশি কুসংস্কারাচ্ছন্ন নয় কি? গার্গী একটা আসনে বসে বলল, না বড় কুমার, এটা কোনো কুসংস্কারের ব্যাপার নয়। কখনো কখনো আসন্ন বিপদের পূর্বাভাস পাই আমি। ওহ মা, ঠিক আছে, কাল আমি সৈন্য নিয়ে সীমান্তে যাচ্ছি যুদ্ধ লড়তে। গার্গী থমকে গেল। না না কুমার, ও ঘাবড়ে গিয়ে বলল, আমি আমি তোমাকে যেতে দেব না। আরে কাল রাতে আমি স্বপ্নে তোমার মৃত্যু দেখেছি। তোমাকে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি কুমার। বীরেন্দ্র প্রতাপ বলল, মা, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি বিক্রমগড়ের মহারাজ, আর এটাই তো আমার দায়িত্ব। আমার রাজ্য এখন বিপদের মুখে মা, আমাকেই তো এই দায়িত্ব নিতে হবে। আমার সব দেওয়ান আর সর্দাররা ভীত হয়ে আছে এখনো। যদি আমি হাতে হাত দিয়ে বসে থাকি তাহলে ধিক্কার আমাকে মা। আর সূর্যপ্রতাপ তো আরামে গা ভাসানোর জন্য উদয়পুর চলে গেছে। এখন সবকিছু আমাকে একাই করতে হবে মা। বীরেন্দ্র প্রতাপের উত্তেজিত কথা শুনে গার্গীর চিন্তা আরো বেড়ে গেল। ও একটু হতাশ হয়ে বলল, আমি জানি বড় কুমার, তুমি একা হয়ে গেছো, আর সেজন্যই আমার আরো বেশি ভয় লাগছে। না রাজমাতা, মহারাজ একা নন। তখনই ওখানে একটা আওয়াজ শোনা গেল। বীরেন্দ্র প্রতাপ আর গার্গী চমকে দেখল সামনে থেকে যমুনা এগিয়ে আসছে। যমুনা বীরেন্দ্র প্রতাপের দিকে এগিয়ে আসতে আসতে বলল, হ্যাঁ মহারাজ, আপনি একা নন, এই যুদ্ধে আমিও আপনার সঙ্গে যাব। কে? বীরেন্দ্র প্রতাপ অবাক হয়ে বলল, এ তুমি কি বলছো যমুনা? বিক্রমগড়ের মহিলারা এখন যুদ্ধভূমিতে যাবে? শত্রুদের মোকাবিলা করতে কি আমি অক্ষম? আমি যুদ্ধ লড়ার কথা বলছি না মহারাজ। যমুনা ওর কথা থামিয়ে দিয়ে বলল, এ কথা নিশ্চিত যে সে কাজ আপনার মতো পরাক্রমী যোদ্ধার কাজ। আমি শুধু আপনার সঙ্গে থাকব, যাতে আপনার একা অনুভব না হয়। এ কথা শুনে রাজমাতা গার্গী মনে মনে বলল, এই যাযাবরী খুবই ধূর্ত, সময় মতো সঠিক চাল দিচ্ছে। বীরেন্দ্র প্রতাপ কথা শুনে রোমাঞ্চিত হতে থাকল যে যখন যুদ্ধে সারাদিন পরাক্রম দেখানোর পর ক্লান্ত হয়ে সন্ধেবেলা নিজের শিবিরে ফিরে আসবে, তখন যমুনা ওর ক্লান্তি দূর করতে ওখানে উপস্থিত থাকবে। ঠিক আছে যমুনা, বীরেন্দ্র প্রতাপ গভীর শ্বাস নিয়ে বলল, আমি তোমার চিন্তার সম্মান করছি, তোমাকে আমার সঙ্গে যাওয়ার অনুমতি দিচ্ছি। ওর কথা শেষ হতেই রাজমাতা গার্গী বলে উঠল, সে তো ঠিক আছে বড় কুমার, কিন্তু তুমি যমুনাকে কোন অধিকারে নিয়ে যাবে? এ না তো তোমার পাটরানী, আর না তোমার কোনো দাসী। গার্গীর কথায় লুকিয়ে থাকা অর্থ বীরেন্দ্র প্রতাপ খুব ভালো করেই বুঝতে পেরেছিল। ও হেসে বলল, যমুনা কখনোই আমার দাসী হতে পারে না মা, কিন্তু হ্যাঁ, পাটরানী হতেই পারে। আপনি রাজপুরোহিতকে ডেকে আজই একটা শুভ মুহূর্ত দেখে আমাদের বিবাহের ব্যবস্থা করুন। এ কথা শুনে রাজমাতার ঠোঁটে যুদ্ধ জয়ের হাসি দেখা গেল, আর যমুনা লজ্জার ভান করে মুখ নিচু করল। ওদিকে জঙ্গলে চন্দ্রাবতী চপলা মাসির সঙ্গে মিলে অগ্নির জন্য একটা বিশেষ ওষুধ তৈরি করছিল।
ও অগ্নিকে নিয়ে খুবই চিন্তিত ছিল। তা দেখে চপলা মাসি কাজ থামিয়ে দিয়ে বলল, তুই অগ্নিকে বলিসনি তো ওর প্রাণঘাতী অসুখ আছে? না না, চন্দ্রাবতী বলল, আমি কিচ্ছু বলিনি। চপলা মাসি, আমার তো মনে হয় অগ্নি আগে থেকেই সব জানে, বুঝলে? ও নিজের অসুখ আমার কাছ থেকে লুকোচ্ছিল, জানো তো? চপলা মাসি কিছু ভেবে বলল, হ্যাঁ, আমারও সন্দেহ ছিল। আমি ওকে লুকিয়ে লুকিয়ে একটা বিশেষ ওষুধ খেতে দেখেছি বাছা, কিন্তু আমার মনে হচ্ছে ওই ওষুধে কোনো বিশেষ কাজই হচ্ছে না। ওর কষ্ট আস্তে আস্তে আরো বেড়েই চলেছে, ওর কাশি আরো বেড়ে যাচ্ছে। চপলাবাসীর কথা শুনে চন্দ্রবতীর চিন্তা আরো বেড়ে গেল। তাড়াতাড়ি জড়িবুটি পিষতে পিষতে বলল, চিন্তা করো না, আমি আমি ওর কিছু হতে দেব না। তোমার ওই অমর বটিকা আর আমার এই ওষুধ দুটো মিশিয়ে একসঙ্গে ওকে খাইয়ে তাড়াতাড়ি সুস্থ করে তুলব। চপলা মাসি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয় রে মা, যখন তুই ওই অজানা মহামারীর হাত থেকে বিক্রমগড়ের প্রজাদের বাঁচিয়েছিলি, তখন অগ্নিকেও বাঁচিয়ে নিবি। ওর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রভাত আর আকাশ ঘরে এলো। প্রণাম মহারানীমা। দুজনে একসঙ্গে চন্দ্রবতীকে অভিবাদন জানালো। ওদের খুব উৎসাহিত দেখাচ্ছিল। চন্দ্রবতী হেসে বলল, মনে হচ্ছে গুপ্তচরের পরীক্ষায় সফল হয়ে ফিরেছ। তাহলে বলো, উমা কোথায়? ও উদয়পুরে আছে মহারানীমা। আকাশ খুব খুশি গলায় বলল। কিন্তু উদয়পুরের নাম শুনে চন্দ্রবতী চমকে উঠল। ও ভাবতে লাগলো, উদয়পুরে কেন গেছে? ও কি ওখানে কাউকে চেনে? উদয়পুরে তো কুমার সূর্যপ্রতাপ থাকে। তাহলে প্রভাতকে জিজ্ঞাসা করল, তাহলে তুমি ওকে সঙ্গে করে আনলে না কেন? কিন্তু প্রভাতের পরিবর্তে আকাশ উত্তর দিল, আমরা শুধু খবর পেয়েছি মহারানীমা, কিন্তু অত বড় রিয়াসাতে ও কোথায় লুকিয়ে আছে এ খবর জানতে সময় লাগবে। আপনি চিন্তা করবেন না মহারানীমা, ও নিজের ইচ্ছায় গেছে, তাই যেখানেই থাকবে সুরক্ষিত থাকবে। আমার ওর উপর পুরো ভরসা আছে, আমি ওর ঠিকানা নিশ্চয়ই জেনে যাব। চন্দ্রবতী হেসে বলল, বাহ, তুমি একদিনেই খুব ভালো গুপ্তচর হয়ে গেছো আকাশ। আকাশ বলল, মহারানীমা, আমি আরো একটা খবর জানতে পেরেছি। মহারাজ কাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করতে যাচ্ছেন। একথা শুনে কে জানে কেন চন্দ্রবতীর একটা গভীর ঝটকা লাগলো। রাজ্যের পরিস্থিতি সত্যি খুবই গম্ভীর হয়ে গিয়েছে। আর উনি একলা যাচ্ছেন না মহারানীমা, ওনার নতুন পাটরানিও যাচ্ছেন ওনার সঙ্গে। আকাশ বলল, নতুন পাটরানি? সে আবার কে? অবাক হয়ে জিজ্ঞাসা করলো চন্দ্রবতী। এর উত্তর প্রভাত অথবা আকাশ কেউ বলল না। অন্য একজন দিল, ও অন্য কেউ নয় মহারানীমা, ওই যাযাবরী। চন্দ্রবতী চমকে দেখল ওর সামনে সোনাল এসে দাঁড়িয়েছে। সোনাল! ও খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে বলল, তুমি এখানে? এখানকার ঠিকানা কোথায় পেলে তুমি? সোনাল কাঁদতে কাঁদতে বলল, আমি সুমন্তকে জিজ্ঞাসা করেছিলাম মহারানীমা, আপনাকে ছাড়া এই রাজমহলে আমার মনই লাগছিল না মহারানীমা।
আর যখন শুনলাম ওই দুষ্ট বীরেন্দ্র প্রতাপ আপনার কোল শূন্য করে দিয়েছে, তখন আমি খুব কেঁদেছি। লোকে বলে একটা গর্ভের দুঃখ কষ্ট কিন্নররা কি জানে, কিন্তু সত্যি বলতে কি মহারানী মা, একটা মায়ের দুঃখ যন্ত্রণা এই কিন্নররা ছাড়া আর এত ভালো করে কেউ বুঝতে পারে না মহারানী মা। আমার মন থেকে তো বীরেন্দ্র প্রতাপের জন্য শুধু অভিশাপই বেরোচ্ছিল। চন্দ্রাবতী একটা গভীর শ্বাস নিল আর সোনালের চোখে জল মুছতে মুছতে বলল, চুপ করো সোনাল, কেঁদো না। যা হয়ে গেছে তা ভুলে যাও। তোমার এখানে আসা উচিত হয়নি সোনাল। যদি কেউ তোমার পিছু নেয় তো? না মহারানী মা, সোনাল বলল, আমি খুব সাবধানে এসেছি, কেউ কিচ্ছু জানে না। আর আমাকে তো এখানে আসতেই হতো মহারানী মা, আপনাকে এটা বলার জন্য যে আপনার অনুপস্থিতিতে ওই রাজমহলে আপনার বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র চলছে। ওই বেঈমান যাযাবরী নতুন পাটরানী হতে চলেছে। আজ সন্ধে বেলাতেই তো ওর সঙ্গে মহারাজার বিয়ে হবে, আর তারপর কাল সকালে মহারাজ ওকে নিয়েই পশ্চিম সীমান্তে যুদ্ধযাত্রা করবেন। চন্দ্রাবতী একটু চুপ করে থেকে হেসে উঠল, তারপর বলল, যা হচ্ছে হতে দাও সোনাল। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি বীরেন্দ্র প্রতাপ এবার নিজের বরবাদীর রাস্তায় চলতে শুরু করেছে। ওর শাসনকালের সমাপ্তি লগ্ন সমাগত। আমার শুধু এখন সুমন্তের আসার অপেক্ষা। ও খুব তাড়াতাড়ি বীরেন্দ্র প্রতাপের বাবা মহারাজ সুরেন্দ্র প্রতাপের পাটরানী উর্মিলার মৃত্যুর প্রমাণ নিয়ে আসবে। আর যদি সত্যিই উর্মিলাকে হত্যা করা হয়ে থাকে, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে মহারাজ সুরেন্দ্র প্রতাপ বীরেন্দ্র প্রতাপকে নয়, পাটরানী উর্মিলার ছেলেকে রাজ সিংহাসনে বসাতে চেয়েছিলেন। আর সেই ছেলেই এখন বিক্রমগড়ের সিংহাসনে বসবে। বলতে বলতে ওর মুখ উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু ও জানতো না ঘরের বাইরে দাঁড়িয়ে অগ্নি ওর সব কথা চুপ করে শুনছিল। চন্দ্রাবতী কথা শোনার পর অগ্নি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ও ঘরে ঢুকে বলল, সোনাল, অন্ধকার হয়ে গেছে, তোমার এক্ষুনি রাজমহলে ফিরে যাওয়া উচিত। আমার সঙ্গীরা তোমাকে সুরক্ষিতভাবে ওখানে ছেড়ে দিয়ে আসবে। আর হ্যাঁ, দ্বিতীয়বার এখানে আসার ভুল করো না তুমি। সোনাল চন্দ্রাবতীর দিকে তাকালো। ও তো এখানে থেকে চন্দ্রাবতীর সঙ্গে অনেক কথা বলতে চেয়েছিল। চন্দ্রাবতী বুঝতে পেরে ওকে বুঝিয়ে বলল, অগ্নি ঠিক বলছে সোনাল। বীরেন্দ্র প্রতাপ অগ্নি আর ওর সঙ্গীদের শেষ করে দিতে চায়, যাতে আমি একা আর অসহায় হয়ে ওর কাছে ফিরে যাই। একথা শুনে সোনাল উদাস হয়ে বলল, তাহলে কি আপনি কখনো রাজমহলে ফিরবেনই না? তাহলে তো আপনি আমাকে আপনার সঙ্গেই থাকতে দিতে পারেন মহারানী মা। না সোনাল, চন্দ্রাবতী ওকে বোঝালো, অগ্নির পর তুমি আর সুমন্তই তো আমার বিশ্বস্ত সঙ্গী। তোমরা দুজন আমার চোখ আর কান হয়ে থাকবে, তবেই তো আমি আমার উদ্দেশ্য পূরণ করতে পারবো। একথা বলে চন্দ্রাবতী সোনালকে জড়িয়ে ধরল। সোনাল ওখান থেকে বিদায় নিল। অগ্নির ইশারায় প্রভাত, আকাশ আর চপলা মাসি ঘর থেকে বেরিয়ে গেল। শোনো চন্দ্রাবতী, অগ্নি ওকে বলল, তোমার উদ্দেশ্য তোমার বাবার অপমানের প্রতিশোধ নেওয়া, আর সেজন্যই তুমি বীরেন্দ্র প্রতাপের সামনেই ওর সিংহাসনে অন্য কাউকে বসাতে চাও। আমি এতে তোমার সঙ্গ দিতে প্রস্তুত, কিন্তু তুমি আমাকে বিক্রমগড়ের সিংহাসনে বসানোর যে স্বপ্ন দেখছো তা ভুলে যাও, কারণ এটা আমার মায়ের শেষ ইচ্ছার বিরুদ্ধে। একথা শুনে চন্দ্রাবতী চমকে উঠল।
মায়ের শেষ ইচ্ছা? ও অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু তুমি তো বলেছিলে তোমার মায়ের স্মৃতি তেমন কিছুই মনে নেই তোমার। তাহলে তাহলে তুমি ওনার ইচ্ছার কথা কি করে জানলে? আর সেটা তোমার মনেই বা আছে কি করে? অগ্নি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার মা আমার প্রাণ বাঁচানোর জন্য আমাকে যার হাতে তুলে দিয়েছিল, সেই আমাকে আমার মায়ের ইচ্ছাও বলেছিল। ওকে আমার মা আদেশ দিয়েছিল যে আমাকে সবসময় বিক্রমগড়ের রাজ সিংহাসন এবং রাজপাট থেকে যেন দূরে রাখা হয়। চন্দ্রবতী একথা শুনে চুপ করে গেল। তারপর ও অগ্নির চোখের দিকে তাকিয়ে বলল, আর তোমার বাবা মহারাজ সুরেন্দ্র প্রতাপ সিং এর ইচ্ছার কি হবে? এবার অগ্নি চমকে ওর দিকে তাকিয়ে বলল, আমার বাবা? ও জিজ্ঞাসু দৃষ্টিতে চন্দ্রবতীর দিকে তাকিয়ে বলল, উনি উনি তো তোমার সব থেকে বড় শত্রু ছিলেন, তাই না? যুদ্ধে তোমার বাবা মহারাজ যশবন্ত সিংকে হারিয়ে ওনার অপমান তো মহারাজ সুরেন্দ্র প্রতাপই করেছিলেন। হ্যাঁ, করেছিলেন। চন্দ্রবতীর মুখ হঠাৎই রাগে লাল হয়ে গেল। সত্যি বলতে কি, যদি আজ উনি জীবিত থাকতেন তাহলে বিক্রমগড়ের শাসন আমি কবেই পাল্টে দিতাম। কিন্তু কঠিন সত্যি তো এটাই যে উনি মারা গেছেন, আর আমার বাবার অপমান শুধু মহারাজ সুরেন্দ্র প্রতাপই করেননি, বীরেন্দ্র প্রতাপের সঙ্গে সঙ্গে ওনার সব মন্ত্রীরাও করেছিলেন। আমার আজও সেই দৃশ্য মনে আছে, যখন 10 বছরের বীরেন্দ্র প্রতাপ ওর বাবার মতো দৈত্যের মতো হেসে কনকনগরের সিংহাসনের পা রেখেছিল। আর ওর এক মন্ত্রীর কথা শুনে আমার বাবার রাজমুকুট। কথা বলতে বলতে চন্দ্রবতীর গভীর শ্বাস ফেলতে লাগলো। ও হঠাৎ চুপ করে গেল। ওর 16 বছরের পুরনো সেই স্মৃতি মনে পড়ে গেল, যখন মহারাজ যশবন্ত সিং এর রাজমুকুট ওনারই দরবারে পদাঘাত করে ফেলে দেওয়া হয়েছিল, আর 10 বছর বয়সের বীরেন্দ্র প্রতাপ ওই রাজমুকুটে থুতু ফেলেছিল। মহারাজ সুরেন্দ্র প্রতাপের মৃত্যুর পর আমি সব অপমান ভুলে সন্ধি ভেঙে দিতে চেয়েছিলাম। চন্দ্রবতীর পুরনো ক্ষত সতেজ হয়ে গিয়েছিল। ও আবারও রেগে বলতে শুরু করলো, বীরেন্দ্র প্রতাপকে বিবাহ করে আমি সারা জীবন ওর দৈত্যকার মুখ দেখতে চাইনি, কিন্তু যখন আমার 18 বছর বয়স হলো তখন বীরেন্দ্র প্রতাপ সন্ধিপত্র নিয়ে আমাদের রাজদরবারে পৌঁছলো আর আমার বাবাকে হুমকি দিল, যদি উনি আমার বিবাহ ওর সঙ্গে না দেন তাহলে ও আমাদের যে কটা রিয়াসত বাকি ছিল সেগুলো সব ধ্বংস করে দেবে। কিন্তু সন্ধি তো ও নিজেও ভাঙতে পারত, তোমাকে বিয়ে করার ওরই বা কি উদ্দেশ্য ছিল? ও আমাকে, আমার বাবাকে আর কনকনগরকে আমাদের যোগ্যতা দেখাতে চেয়েছিল। চন্দ্রবতীর চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছিল। ও বিক্রমগড়ে এনে আমাকে বন্দি করে ফেলল, প্রতিদিন আমাকে অপমান করত, যাতে কনকনগর কোনোদিন বিক্রমগড়ের দিকে চোখ তুলে না তাকাতে পারে। আরো বিবাহের 3 বছর পরেও একই কাজ করেছে। কিন্তু আফসোসের কথা, ও জানতো না আমি 12 বছর পর্যন্ত নিজেকে এই বিশেষ উদ্দেশ্যের জন্যই প্রস্তুত করেছিলাম, যাতে সঠিক সময় এলে বিক্রমগড়ের সিংহাসন আমি একেবারে ধুলোয় মিশিয়ে দিতে পারি। আর সেই উদ্দেশ্য পূরণের জন্য
তুমি 3 বছর ধরে নির্বোধ মহারানীর দাগ বয়ে বেরিয়েছ। অগ্নি সিং একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু তোমার উদ্দেশ্য আমার উদ্দেশ্যের থেকে অনেক আলাদা চন্দ্রাবতী। আমার বিক্রমগড়ের সিংহাসনে কোনো লোভ নেই, আর না আমি বীরেন্দ্র প্রতাপের কাছ থেকে কোনো অপমানের প্রতিশোধ নিতে চাই। হ্যাঁ, এটা ঠিক, বিক্রমগড় থেকে ভ্রষ্টাচারকে শেষ করে দেওয়ার প্রতিজ্ঞা নিয়েছি আমি। চন্দ্রবতী কিছুক্ষণ গভীরভাবে অগ্নিকে দেখতে থাকলো, তারপর আস্তে আস্তে বলল, আমার রাজ্য কনকনগরে আক্রমণ করার 9 বছর আগে তোমার আর তোমার মাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। একজন বাবা কখনোই কোনো কিছুর মূল্যে তার ছেলেকে হত্যা করতে পারে না। নিশ্চয়ই এই ষড়যন্ত্রকারী মহারাজ সুরেন্দ্র প্রতাপের থেকেও বেশি শক্তিশালী ছিল, নয়তো মহারাজ ওনার হাতের কাঠের পুতুল ছিলেন মাত্র। চন্দ্রাবতীর মতো অগ্নিও মহারাজ সুরেন্দ্র প্রতাপের চরিত্র বোঝার চেষ্টা করছিল। ও চিন্তার স্বরে বলল, কোথাও এমন নয় তো যে মহারাজ সুরেন্দ্র প্রতাপ সিংকে কোন গুপ্ত ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছিল? হতে পারে, আর এর কারণ এও হতে পারে যে উনি তোমাকে নিজের উত্তরাধিকারী বানাতে চেয়েছিলেন। চন্দ্রাবতী বলল। ও অগ্নির কথা সমর্থন করল, যদি বাস্তবে মহারাজ সুরেন্দ্র প্রতাপও আমাদের মতো কোনো চক্রান্তের কবলে পড়ে থাকেন, তাহলে তোমারও ওনার ইচ্ছার সম্মান দেওয়া উচিত। অগ্নির কাছে চন্দ্রাবতীর এই কথার কোনো উত্তর ছিল না। চন্দ্রাবতী ওর কাছে এসে ওর কাঁধে হাত রেখে বলল, এ কথা সত্যি অগ্নি যে আমি সঠিক সময়ে বীরেন্দ্র প্রতাপের সিংহাসন কেড়ে নেব। এই বিক্রমগড়ে একজন যোগ্য রাজার প্রয়োজন হবে, আর সে একমাত্র তুমি অগ্নি। প্রজাদের তোমাকে প্রয়োজন। অগ্নি চুপচাপ এ কথা শুনতে থাকলো, কিন্তু এখনো ও ঠিক করতে পারছিল না যে চন্দ্রাবতীকে কি উত্তর দেবে। নাও, এই ওষুধ পান করে নাও। তখনই ওষুধ ভর্তি পেয়ালা চন্দ্রাবতী ওর দিকে এগিয়ে দিল। আমি আর চপলা মাসি মিলে বানিয়েছি। না করবে না, আর কোনো প্রশ্ন করবে না। চন্দ্রাবতীর কথায় যেন একটা আদেশ লুকিয়েছিল। অগ্নি বুঝতে পেরেছিল চন্দ্রাবতী ওর অসুখের কথা জেনে গেছে। ও পেয়ালা নিয়ে হেসে বলল, জো মহারানীমা। এ কথা বলে ও ওষুধ খেয়ে ঘর থেকে চলে গেল। চন্দ্রাবতীর ঠোঁটেও হাসি দেখা গেল। ওদিকে রাজমহলে বীরেন্দ্র প্রতাপের আর যমুনার বিবাহ সম্পন্ন হয়ে গিয়েছিল, যার জন্য রানীমহলের সমস্ত পাটরানীরা একত্রিত হয়ে নানা রকমের কথা বলছিল। কেউ যমুনাকে চরিত্রহীন বলছিল, আবার কেউ এটা রাজমাতা চক্রান্ত বলছিল। এর সঙ্গে ওরা যমুনার বিরুদ্ধে নানা রকম চক্রান্ত করতে শুরু করে দিয়েছিল। কিন্তু এই পাটরানীরা জানতো না এরই মধ্যে যমুনা কিছু কিন্নরদের নিজের দিকে করে নিয়েছিল স্বর্ণমুদ্রার বিনিময়ে। ওরা এইসব পাটরানীদের উপর নজর রেখে চলেছিল। রাতের প্রহর গভীর হওয়ার সাথে সাথে যমুনাও পাটরানীর পোশাকে বীরেন্দ্র প্রতাপের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। এখনো গার্গীর ঘরে ছিল, সেখানে সবিতা আর অম্বিকাও উপস্থিত ছিল। বাহ, যা যা বলি, বাহ! অম্বিকা খুশি হয়ে বলল, তুই তো চমৎকার করে ফেললি। এ কথা শুনে গার্গী ঘুরে ওর দিকে তাকালো। ও ঘাবড়ে গিয়ে চুপ করে গেল। তারপর গার্গী যমুনাকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে গম্ভীর স্বরে বলল, আজ তুমি সেই জায়গাটা নিয়েছ যেটা মোহিনীর পর আর কোনো পাটরানী নিতে পারেনি। সেজন্য খুব বুদ্ধি করে কাজ করবে। বড় কুমারের যেন কখনোই কোনো কিছুর অভাব না হয়। সব দিক থেকে ওকে খুশি দেবে, আনন্দে রাখবে, তাহলেই একদিন রানী মহলে তুমি রাজত্ব করবে। যমুনা কোনো এক আজ্ঞাকারী সরল মেয়ের মতো মাথা নেড়ে বলল,
হ্যাঁ, আমি এরকমই করব। কিন্তু মনে মনেও বলল, চিন্তা করবেন না রাজমাতা, রানী মহলই নয়, বরঞ্চ পুরো বিক্রমগড়ে আমারই রাজত্ব হবে। এ কথা বলে ও বীরেন্দ্র প্রতাপের ঘরের দিকে রওনা দিল। ওর হাঁটায় একটা দাপট স্পষ্ট দেখা যাচ্ছিল, একটা অহংকার, একটা গর্ব। ওদিকে বীরেন্দ্র প্রতাপ যমুনার জন্য অপেক্ষা করতে করতে সুরাপান করছিল। যমুনা ঘরে ঢোকা মাত্রই ওর সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে বিছানায় টেনে নিল। ওদিকে চন্দ্রবতী পরের দিন থেকেই নিজের উদ্দেশ্য পূরণের জন্য পরিকল্পনা করতে শুরু করে দিয়েছিল। এই সময় অগ্নি, প্রভাত আর আকাশ ওর সামনে দাঁড়িয়েছিল। চন্দ্রবতী সবাইকে বুঝিয়ে বলল, বীরেন্দ্র প্রতাপ পশ্চিম সীমান্তে যুদ্ধের জন্য রওনা হয়ে গেছে নিশ্চয়ই। আমাদের কাছে সুবর্ণ সুযোগ আছে। আমরা এই সময় বীরেন্দ্র প্রতাপের মন্ত্রীদের মাধ্যমে আশেপাশের দেওয়ান আর সর্দারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। দেখা যাক ওদের মধ্যে কতজন লোক আমার পক্ষ নিয়ে দাঁড়ায়। একথা শুনে অগ্নি ওর ভয় জানিয়ে বলল, কিন্তু তুমি ওদের বলবেটাই বা কে? সিংহাসনের দাবিদার হিসেবে কার নাম নেবে? চন্দ্রবতী হেসে বলল, চিন্তা করো না, যতক্ষণ না সুমন্ত প্রমাণ নিয়ে আমার কাছে আসছে ততক্ষণ আমি তোমার সম্পর্কে কাউকে কিচ্ছু বলবো না। অগ্নি কিছু ভেবে বলল, তাছাড়াও এই কাজ তো সূর্য প্রতাপও করছে, আর হয়তো সেই জন্যই ও বীরেন্দ্র প্রতাপের সঙ্গে যুদ্ধে যাওয়ার পরিবর্তে উদয়পুরের দুর্গে বসে আছে। একথা শুনে চন্দ্রবতীর একটা ঝটকা লাগলো। উদয়পুরের নাম শুনেই ওর উমার কথা মনে পড়ল। ও তো এখন উদয়পুরের কোথাও লুকিয়ে আছে। অগ্নি বলল, কিন্তু চন্দ্রাবতী, তুমি যদি মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করো আর কোনো মন্ত্রী বিশ্বাসঘাতকতা করে, বীরেন্দ্র প্রতাপকে সব বলে দেয়, তাহলে? চন্দ্রাবতী এর উত্তর আগে থেকেই ভেবে রেখেছিল। ও অগ্নিকে বোঝালো, আমি সবার আগে এইসব মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করব, যাদের সততায় আমার বিশ্বাস আছে। যেমন সুরেলার বাবা, যে বীরেন্দ্র প্রতাপের রক্ষামন্ত্রী, কিন্তু তাও আমরা সাবধানে থাকব। আকাশ আর ওর সঙ্গীরা এই মন্ত্রীদের গোয়েন্দাগিরি করবে। এ কথা বলে চন্দ্রবতী ওর কাছ থেকে কিছু পত্র বার করলো আর আকাশকে দিয়ে বলল, এই পত্রে আমি ওই মন্ত্রীদের নাম লিখে রেখেছি। এক্ষুনি এগুলো নিয়ে নগরে চলে যাও, কিন্তু সাবধান থাকবে। আকাশ আর প্রভাত দ্রুত ওখান থেকে রওনা হলো। চন্দ্রবতী উৎসাহিত হয়ে বলল, যতক্ষণে বীরেন্দ্র প্রতাপ রাজমহলে ফিরে আসবে ততক্ষণে সুমন্ত, গোপাল আর তোমার মায়ের মৃত্যুর প্রমাণ নিয়ে চলে আসবে। তারপর বিক্রমগড়ের শাসক পাল্টানো শুধু সময়ের অপেক্ষা মাত্র। চন্দ্রবতীর উৎসাহ দেখে অগ্নি মজা করে বলল, হতে পারে যখন বীরেন্দ্র প্রতাপ যুদ্ধ থেকে ফিরে আসবে তখন পুরোপুরি শাসন ব্যবস্থাই পাল্টে যাবে, আর ওর কাছে ওই 4টে রিয়াসতই মাত্র পড়ে থাকবে যার জন্য ও যুদ্ধ লড়তে গেছে, আর আমাদের কাছে পুরো বিক্রমগড়। এ কথা শুনে চন্দ্রবতী অট্টহাসি হেসে ফেলল। ঠিক বলেছ অগ্নি। ওদিকে বীরেন্দ্র প্রতাপ ও সৈন্যদল নিয়ে পশ্চিম সীমানায় পৌঁছে গিয়েছিল। যমুনাও ওর সঙ্গে ছিল। সৈন্যরা ওখানে সীমানায় নিজেদের শিবির প্রস্তুত করে ফেলেছিল আর এখন শত্রুদের উপর হামলা করার প্রস্তুতি নিচ্ছিল। যান মহারাজ। যমুনা নিজের হাতে বীরেন্দ্র প্রতাপকে কবজ আর মুকুট পরাতে পরাতে বলল, আজ বিজয়ী হয়ে ফিরে আসুন তাড়াতাড়ি। আমি এখানে শিবিরে আপনার জন্য অপেক্ষা করব। বীরেন্দ্র প্রতাপ যমুনার মাথায় চুম্বন করে নিজের ঘোড়ায় চড়ে ওখান থেকে রওনা হলো। শত্রুরা বিক্রমগড়ের যে 4টে রিয়াসত দখল করে রেখেছিল সেগুলোর মধ্যে একটা রিয়াসতের সীমানায় যখন বীরেন্দ্র প্রতাপ ওর সেনাবাহিনী নিয়ে ঢুকে পড়ল, সঙ্গে সঙ্গে ওখানে ছুটোছুটি পড়ে গেল। কারণ শত্রুদের পক্ষ থেকে ওখানে কোনো সেনাবাহিনী ছিল না, ছিল ডাকাত আর লুটপাটকারীরা। জয় মা ভবানী! বাঘের মতো গর্জন করে বীরেন্দ্র প্রতাপ শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ল। ওর সৈন্যরাও দ্রুত ওদের শত্রুদের শেষ করা শুরু করে দিয়েছিল।
সারাদিনের যুদ্ধের পর বীরেন্দ্র প্রতাপ আর ওর সৈন্যরা ডাকাত আর লুটপাটকারীদের মৃতদেহের স্তূপ করে দিয়েছিল। মহারাজ বীরেন্দ্র প্রতাপের জয়! মহারাজ বীরেন্দ্র প্রতাপের জয়! জয়ধ্বনি করতে করতে সৈন্যরা যখন শিবিরে ফিরল, তখন সবার মুখ খুশিতে আনন্দে ভরপুর ছিল। যমুনা ওর শিবিরে খুবই ধৈর্য নিয়ে অপেক্ষা করছিল। আমি আমার একটা রিয়াসত শত্রুদের কাছ থেকে কেড়ে নিয়েছি যমুনা, বীরেন্দ্র প্রতাপ শিবিরে প্রবেশ করে বলল। যমুনা আনন্দে উৎসাহিত হয়ে বলল, অনেক অনেক শুভেচ্ছা মহারাজ। আমি জানতাম আপনি বিজয়ী হয়ে ফিরে আসবেন, কিন্তু কিন্তু এই আঘাত! এটা তো ক্ষত্রিয়দের অলংকার যমুনা, বীরেন্দ্র প্রতাপ হেসে বলল। এর চিন্তা তুমি করো না, নিজের হাতে এক পেয়ালা সুরা পান করিয়ে দাও। এ কথা বলে বীরেন্দ্র প্রতাপ বিছানায় বসে পড়ল। যমুনা সুরার পাত্র থেকে এক পেয়ালা সুরা ভরে বীরেন্দ্র প্রতাপের ঠোঁটে স্পর্শ করালো। বীরেন্দ্র প্রতাপ এক নিঃশ্বাসে পেয়ালা খালি করে বলল, কাল আমি অন্য রিয়াসতের দিকে রওনা হব যমুনা, আর ওটাও শত্রুদের হাত থেকে কেড়ে নেব। নিশ্চয়ই মহারাজ, যমুনা বলল। আপনার পরাক্রমের সামনে এই ডাকাত লুটপাটকারীরা দাঁড়াতেও পারবে না। আপনি যাতে কালকেও এই পরাক্রম দেখাতে পারেন, সেজন্য এখন শুধু বিশ্রাম করুন। এ কথা বলে যমুনা নিজের ঠোঁট বীরেন্দ্র প্রতাপের ঠোঁটের উপর রেখে দিল। বীরেন্দ্র প্রতাপও যেন এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। ও দ্রুত যমুনাকে জড়িয়ে ধরে বিছানায় টেনে নিল। গভীর রাতে শিবিরের চারিদিকে অন্ধকার নিস্তব্ধতা ছড়িয়েছিল। বীরেন্দ্র প্রতাপ আর যমুনা একে অপরকে আলিঙ্গন করে গভীর নিদ্রায় মগ্ন ছিল। ওদের শিবিরের বাইরে সৈন্যরা সজাগ হয়ে পাহারা দিচ্ছিল। হঠাৎ আকাশে একটা উজ্জ্বল আলো দেখা গেল। সৈন্যরা চমকে দেখল তো ওদের হুঁশ উড়ে গেল। আকাশে হাজারো জ্বলন্ত তীর উড়তে দেখা গেল। সেগুলোর নিশানা বীরেন্দ্র প্রতাপের শিবিরের দিকেই ছিল। মহারাজ সাবধান! সৈন্যরা চিৎকার করে বীরেন্দ্র প্রতাপের শিবিরের দিকে দৌড়ালো, কিন্তু ততক্ষণে ওই জ্বলন্ত তীর শিবিরে গিয়ে পড়েছিল। সঙ্গে সঙ্গে শিবিরে আগুন ধরে গেল। তো এবার কিভাবে বাঁচবে বীরেন্দ্র প্রতাপ? আর যদি বাঁচেও, কিভাবে এই আক্রমণের মোকাবিলা করবে? ওদিকে চন্দ্রাবতী বীরেন্দ্র প্রতাপের মন্ত্রীদের নিজের পক্ষে করতে পারবে? সুমন্ত কি ফিরে আসতে পারবে চন্দ্রাবতীর কাছে? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে চাঁদনী চ্যানেলে।